সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরেকটি নতুন ক্লাসে প্রবেশ করলাম। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ইংলিশ বইটির পেজ নাম্বার 23-তে চলে যাও। এখানে আজকে আমরা একজন মহান কবি সম্পর্কে পড়ব, যিনি একজন রোমান্টিক পোয়েট ছিলেন। তো আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি এবং ছবিতে লেখাই রয়েছে, ওনার নাম হচ্ছে জন কিটস। জন কিটস তোমাদের বইয়ের মধ্যে যে ইনফরমেশনটা দেয়া আছে আমি পড়ছি, তোমাদের মধ্যে থেকে একজন এটি একটু জোরে পড়ো। ওকে, ভেরি গুড, সুন্দর হয়েছে। আমি একবার পড়ছি। জন কিটস and his birth year is 1795 and death is 1821. John Keats was a celebrated English romantic poet known for his poetry and tragic life. জন কিটস ইংরেজি একজন রোমান্টিক কবি ছিলেন এবং তার কবিতার জন্য এবং তার বিয়োগান্তক জীবনের জন্য তিনি খুব বিখ্যাত ছিলেন, সেলিব্রেটেড। His poems are renowned for their sensual imagery. তার কবিতাগুলো আমাদের যে 5টি সেন্স আছে, টাচ, হিয়ারিং, টেস্ট, ফিল, সি, এগুলো আমাদের টাচ করত। অ্যান্ড এক্সপ্লোরেশন অফ বিউটি অ্যান্ড মর্টালিটি, তিনি সবসময় সৌন্দর্যের কবি ছিলেন এবং মৃত্যুকেও তিনি অনুধাবন করতেন। ডিউ টু টিউবারকিউলোসিস একটা রোগের নাম, এই রোগটির বাংলা করলে হয় যক্ষ্মা। টিউবারকিউলোসিস রোগটির নাম হচ্ছে বাংলায় যক্ষ্মা। This celebrated poet died at the age of 25. এই বিখ্যাত কবি মাত্র 25 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। His untimely death robbed literature of a gifted poet whose work continues to captivate readers worldwide. এই যে আমাদের একজন প্রকৃতির একজন উপহার দেওয়া একজন কবি, তিনি তার মৃত্যুর মাধ্যমে আমরা অনেক কিছু থেকেই বঞ্চিত হয়েছি। এই পৃথিবী তার কবিতার মাধ্যমে মুগ্ধ হয়ে থাকত। তো তার সম্পর্কে আমরা আরও কিছু একটু জেনে নেই। তার জন্ম 1795 সালের 31 অক্টোবর এবং মৃত্যু 23 ফেব্রুয়ারি 1821। জন কিটস ওয়াজ অ্যান ইংলিশ রোমান্টিক পোয়েট। হি ওয়াজ ওয়ান অফ দ্য মেইন ফিগার্স অফ দ্য সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক পোয়েটস। রোমান্টিক পোয়েটসদের যদি দুইটা প্রজন্ম ধরা হয় তাহলে তিনি দ্বিতীয় প্রজন্মের, অ্যালং উইথ লর্ড বায়রন অ্যান্ড পার্সি বিশি শেলি, এরাও ছিলেন আর অন্যতম বিখ্যাত রোমান্টিক পোয়েটস। Despite his work having been in publication for only 4 years before his death, জন কিটস তার মৃত্যুর মাত্র 4 বছর পূর্বে তার কাজগুলো প্রকাশ পেয়েছিল। তার বিখ্যাত কাজগুলোর মধ্যে আছে ওড টু এ নাইটিঙ্গেল, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, ওড অন মেলানকলি অ্যান্ড এন্ডাইমিয়ন। এই 4টি কবিতা তার খুবই বিখ্যাত। তার অনেক কাজ আছে, তার মধ্যে এই 4টি কবিতা খুবই বিখ্যাত। আমরা সবগুলোতে এখন পড়ার সুযোগ নেই, তাই এগুলো আমরা দেখলাম। এখন আমরা তার এই পাঠ্য বইয়ে যে আমাদের ইংরেজি কবিতাটি দেয়া আছে সেটা আমরা এখন একটু দেখব। তো সবাই তোমরা পেজ নাম্বার 24-এ চলে যাও। তো আমরা মূল কবিতায় যাওয়ার আগে আমরা কবিতার কিছু ওয়ার্ডগুলো আমরা শিখে নেব, যাতে আমাদের কবিতাটি বুঝতে সুবিধা হয়। ওয়ার্ড মিনিং, প্রথমে আছে ফেইন্ট। ফেইন্ট মানে নিস্তেজ, যেটা অসাড়, নড়াচড়া নেই। কুলিং ট্রিস, গাছের শীতল ছায়া। বিনিথ অর্থ হচ্ছে নিচে, আন্ডার, নিচে। হেজ ছোট্ট ঝোপ। মৌন মিড তৃণবহুল ক্ষেত্র, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে ঘাস টাস অনেক কিছু আছে, সেটা হচ্ছে মৌন মিড। সিজিং অনন্ত, যেটা চলতে থাকে, কন্টিনিউয়াস। সিজিং অনন্ত, চলতে থাকে। প্লিজেন্ট, প্লিজেন্ট মানে শান্ত। ওই যে আমরা একটু আগে পড়েছিলাম ওয়ার্ড, গত ক্লাসে আমরা যে পড়েছিলাম ভোকাবুলারি, সেখানে আমাদের ছিল সেরেনিটি, কামনেস। তো প্লিজেন্ট শান্ত, এখানে প্লিজেন্ট অর্থ শান্ত ভাব। ওয়েড, ওয়েড মানে আগাছা। আমরা সবাই আগাছা চিনি, তাই না? আমরা যখন ধান খেতে দেখি যে ধান ক্ষেতের ভেতরে ঘাস হয়ে যায়, বড় বড় ঘাস হয়ে যায়, এগুলোকে আগাছা বলা হয়। তো সেটা হচ্ছে ইংরেজি কি? ওয়েড। তাহলে তুমি যদি এই ওয়ার্ডগুলোর অর্থগুলো জানো, বাংলা অর্থ জানো, তাহলে কিন্তু আমাদের এটা কবিতাটা বুঝতে অনেক হেল্পফুল হবে।
এরপরে শব্দগুলো আমরা দেখে নেই। এরপরে যে শব্দগুলো আছে, প্রথমটা হচ্ছে গ্রাসহোপার। গ্রাসহোপার একটি পতঙ্গ বলতে পারো, ঘাস ফড়িং, বাংলা হচ্ছে ঘাস ফড়িং। এরপর আছে ফ্রস্ট, তুষার। তারপরে আছে লোন, একাকী, রট, গঠিত, শ্রিলস, উগ্র, ক্রিকেট সং, ঝিঝি পোকার গান, ওয়ার্মথ, উষ্ণ, ড্রাউজিনেস, তন্দ্রাচ্ছন্ন, ঘুম ঘুম ভাব, হাফ লস্ট, অবচেতন। হাফ লস্ট, অবচেতন, ড্রাউজিনেস, তন্দ্রাচ্ছন্ন, ঘুম ঘুম ভাব, ওয়ার্মথ, উষ্ণ, ক্রিকেট সং, ঝিঝি পোকার গান, শ্রিলস, উগ্র, রট, গঠিত, লোন, একাকী, ফ্রস্ট, তুষার, গ্রাসহোপার, ঘাস ফড়িং। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো এবং এগুলো আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে অর্থগুলো, আমরা তাহলে কবিতাটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখন কবিতায় চলে যাচ্ছি। আমাদের কবিতাটির নাম হচ্ছে অন দ্য গ্রাসহোপার অ্যান্ড ক্রিকেট। তো এই ক্রিকেট কিন্তু তোমরা আবার ভুল করো না, এটা কিন্তু খেলার ক্রিকেট না, এটি একটি পোকার নাম, এটা আবার কেউ কনফিউজড হয়ে যায় না। সেম বানান, একটি হচ্ছে খেলাধুলার নাম ক্রিকেট, আর এখানে কবি যেটা ব্যবহার করেছেন এটা হচ্ছে এক ধরনের পোকার নাম, ক্রিকেট, ঝিঝি পোকা বলে। ওকে, এই কবিতাটার হেডিং হচ্ছে অন দ্য গ্রাসহোপার অ্যান্ড ক্রিকেট। আবার কেউ কেউ এইটুক অংশটাকেও, কবিতার প্রথম লাইনের এই অংশটাকেও এই কবিতার নাম হিসেবে ব্যবহার করে, দ্য পোয়েট্রি অফ আর্থ। কারণ এই লাইনটাই চমৎকার, দ্য পোয়েট্রি অফ আর্থ, এই কথাটার মধ্যে অনেক সৌন্দর্যতা লুকিয়ে আছে। তাহলে আমাদের ফার্স্ট লাইনটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর কবিতার কোনো মৃত্যু নেই। When all the birds are faint with the hot sun, যখন সূর্যের প্রখর তাপে সমস্ত পাখিরা নিস্তেজ হয়ে পড়ে। And hide in cooling trees, a voice will run, এবং আশ্রয় নেয় গাছের শীতল ছায়ায় একটি আওয়াজ ভেসে ওঠে। এখানে একটু বলি, এ ভয়েস উইল রান, দেখো শব্দ কখনো দৌড়ায় না, শব্দ কি হয় আমরা শুনতে পাই, ভেসে বেড়ায়, এজন্য বলা হয়েছে একটি আওয়াজ ভেসে ওঠে। এবং আমি তোমাদের বলি, এখানে তোমরা একদম হুবহু ওই শব্দের অর্থ অনুযায়ী ট্রান্সলেশন পাবে না, কারণ তোমরা জানো কবিতা একটু ছন্দ থাকতে হয়, তাই এখানে যে ট্রান্সলেশন করা হয়েছে এখানে ভাবার্থ নেওয়া হয়েছে। আমরা জানি দুই রকমের ট্রান্সলেশন হয়, একটা শব্দ অনুযায়ী ট্রান্সলেশন, আর একটা হচ্ছে অর্থ ভাবার্থ অনুযায়ী একটা ট্রান্সলেশন করা হয়। এখানে তাই করা হয়েছে, ভাবার্থ করা হয়েছে। তাহলে and hide in cooling trees, a voice will run, এবং আশ্রয় নেয় গাছের শীতল ছায়ায় একটি আওয়াজ ভেসে ওঠে। From hedge to hedge about the new mown mead, আমরা পড়েছিলাম হেজ মানে ঝোপ, ছোট্ট ঝোপঝাড়কে বলা হয় হেজ। From hedge to hedge about the new mown mead, সদ্য কাটা সবুজ ছোট্ট ঝোপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তাহলে আমরা প্রথম চারটি লাইন পড়লাম এবং এর বাংলা শিখে নিলাম। আশা করি তোমরা এগুলো নোট ডাউন করবে এবং বাসায় গিয়ে আরো ভালোভাবে তোমরা আত্মস্থ করবে। ওকে, তাহলে আমরা পরের লাইনে চলে যাই। তোমাদের বইয়ের পৃষ্ঠা হচ্ছে 24 পেজ, এখানে তোমরা পুরো কবিতাটা পাচ্ছ। এর পরের লাইনগুলো হচ্ছে দ্যাট ইজ দ্য গ্রাসহোপার্স, হি টেকস দ্য লিড। এখানে আমাদের কবি গ্রাসহোপারকে হি বলে সম্বোধন করছে, তার মানে মেল, জেন্ডারটা মেল হিসেবে নেওয়া হয়েছে। এটা হলো ঘাস ফড়িং এর স্বর, দ্যাট ইজ দ্য গ্রাসহোপার্স, ঘাস ফড়িং এর স্বর, যদিও এখানে সাউন্ড লেখা নাই, এর আগে আমরা পেয়েছিলাম আগের লাইনে সাউন্ড। ওই ভয়েসটা কার? গ্রাসহোপার, ঘাস ফড়িং এর। হি টেকস দ্য লিড, সেই এগিয়ে আসে, হি টেকস দ্য লিড, সেই এগিয়ে আসে। ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান, গ্রীষ্মকালকে সুন্দর আর বিলাসবহুল করে তুলতে সে কখনো থেমে যায় না। উইথ হিজ ডিলাইটস ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, তার আমোদ প্রমোদ, এই ফান দ্বারা কি বোঝানো হচ্ছে? আমোদ প্রমোদ। তার আমোদ প্রমোদ চলতে থাকে ফুর্তি করতে করতে ক্লান্ত হয়ে পড়লে। ফুর্তি, ফান ফুর্তি, আর এখানে ডিলাইটস দ্বারা মূলত আমোদ প্রমোদকে বোঝানো হচ্ছে, আমোদ প্রমোদকে ডিলাইটস দ্বারা বোঝানো হচ্ছে, আর ফান দ্বারা ফুর্তি করাকে বোঝানো হচ্ছে। একই বিষয়টা, অনেকটা সিনোনিমাস, সমার্থক শব্দের মতো। তার আমোদ প্রমোদ চলতে থাকে ফুর্তি করতে করতে ক্লান্ত হয়ে পড়লে।
হি রেস্টস অ্যাট ইজি বিনিথ সাম প্লিজেন্ট উইড, সে বিশ্রাম নেয় শান্ত কোনো আগাছার নিচে। ঘাসফড়িং ছোট, আমরা জানি এটা আগাছাগুলোর নিচে অবস্থান করতে পারে। সে যখন ফান করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, টায়ার্ড হয়ে যায়, তখন সে ওই ঘাসের নিচে, আগাছার নিচে বিশ্রাম নেয়। হি রেস্টস অ্যাট ইজি বিনিথ সাম প্লিজেন্ট ওয়েড। ওকে, তারপরের লাইনে আমরা চলে যাচ্ছি। লাস্ট লাইনগুলো হচ্ছে আমার এরকম, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর কবিতার কোনো অন্ত নেই, এটা কখনো শেষ হয় না। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ, এটা দ্বারা আসলে কি বোঝানো যাচ্ছে? এটা দ্বারা আসলে কবি পৃথিবীর সৌন্দর্যতাকে বোঝাতে যাচ্ছে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, এটা কখনোই থেমে যায় না। অন এ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট, কোনো এক একাকী শীতের সন্ধ্যায় যখন তুষারপাত, হ্যাজ রট এ সাইলেন্স ফ্রম দ্য স্টোভ দেয়ার শিলস, নিয়ে আসে নিস্তব্ধতা, সাইলেন্স নিস্তব্ধতা, চুল্লি থেকে ভেসে ওঠে উগ্র আওয়াজ, এই যে শিলস, এটা দ্বারা উগ্রতা বোঝানো হচ্ছে। ফ্রম দ্য স্টোভ দেয়ার শিলস। দ্য ক্রিকেট সং, এই যে ক্রিকেট সং, ঝিঝি পোকার গান, এই বেড়ে ওঠা উষ্ণতা, তাই হলো ঝিঝি পোকার গান, এই বেড়ে ওঠা উষ্ণতা। দ্য ক্রিকেট সং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার and seems to one in drowsiness half lost, কোনো তন্দ্রাচ্ছন্ন অবচেতন মানুষের কাছে মনে হয়, দ্য গ্রাস হুপার্স অ্যামাং সাম গ্রাসি হিলস, ওটা ঘাসফড়িংয়ের গান ভেসে আসছে কোনো তৃণাবৃত পাহাড় থেকে। তৃণাবৃত পাহাড় মানে যে পাহাড়ে ঘাস বড় বড় ঝোপঝাড় দ্বারা আবৃত থাকে, ওটা ঘাসফড়িংয়ের গান ভেসে আসছে কোনো তৃণাবৃত পাহাড় থেকে। তো আমরা বন্ধুরা চলো, এখানে আমরা যে কবিতাটি পড়লাম, তোমাদের 24 পেজে যে কবিতাটি আমরা পড়লাম, দেখো তো এই কবিতাটি পড়ার পরে আমাদের মনের মধ্যে এরকম কোনো ছবি ভেসে ওঠে কিনা? দেখো তো, এরকম কোনো ছবি কি আমাদের মধ্যে ভেসে ওঠে, আমাদের মনের মধ্যে? এই ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি? এই যে একটা কীট বা পতঙ্গ বলতে পারছো, এটার নাম কি কেউ বলো তো? ভেরি গুড, এটা হচ্ছে আমাদের গ্রাস হুপার। এটাই হচ্ছে আমাদের গ্রাস হুপার, বাংলায় বলে কি? ঘাসফড়িং। এটাই হচ্ছে আমাদের ঘাসফড়িং। এরপরে যে আমরা পড়েছি ক্রিকেট, ঝিঝি পোকা, এই যে এগুলো হচ্ছে আমাদের ঝিঝি পোকা। এগুলো যারা আমরা যারা গ্রামে বসবাস করি বা গ্রামে দেখেছি, থেকেছি, সন্ধ্যার পরে এই ঝিঝি পোকার আওয়াজ হয়। এই আওয়াজটার মধ্যে একটা রিদম আছে, ছন্দ আছে। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? বাটারফ্লাই, ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছি। এবং এই ছবিটি তোমরা যদি দেখো, এখানে আমরা তুষারও দেখতে পাচ্ছি, ফ্রস্ট। এই যে এখানে তুষার জমে আছে, এগুলো হচ্ছে কি? ফ্রস্ট। তাহলে পুরো কবিতাটা পড়লে তোমরা যদি দেখো, এরকম একটা চিত্র তোমার মনের মধ্যে ভেসে উঠবে। এবং ইটস এ ভেরি বিউটিফুল সিনারি। ইন ওয়ান সাইড মেবি ইটস এ হিল, এটা একটু উঁচু জায়গা দেখা যাচ্ছে, এবং এই জায়গাটা একটু সমতল দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তৃণাবৃত জায়গা, তাহলে এখানে কি? ঘাসে ঢেকে আছে। তাহলে আমাদের মনের মাঝে এরকম একটা ছবি ফুটে ওঠে। তো এখন আমরা দেখব এই কবিতাটির থিমটা কিরকম হতে পারে। দ্য থিম অফ দ্য পোয়েম, দ্য থিম অফ দ্য পোয়েম, দ্য পোয়েম অন দ্য গ্রাস হুপার অ্যান্ড ক্রিকেট। এটার আমরা আরেকটা নাম বলতে পারি। এটা যেরকম একটা, এই কবিতাটার হেডিং, কবিতাটার শিরোনাম অন দ্য গ্রাস হুপার অ্যান্ড ক্রিকেট। এছাড়াও এই কবিতার প্রথম লাইনেই আছে, আমি বলেছিলাম, দ্য পোয়েট্রি অফ আর্থ। এই দুই নামে এই কবিতাটাকে ডাকা হয়। দ্য পোয়েম অন দ্য গ্রাস হুপার অ্যান্ড ক্রিকেট বাই জন কিটস বিউটিফুলি এক্সপ্লোরস দ্য থিম অফ দ্য পারপিচুয়াল অ্যান্ড এন্ডিউরিং নেচার অফ নেচার্স মিউজিক অর পোয়েট্রি। প্রকৃতির যে একটা সুর আছে, একটা মিউজিক আছে, এটা আমরা যারা প্রকৃতি ভালোবাসি, প্রকৃতির সান্নিধ্যে যাই, আমরা কিন্তু এটা দেখতে পাই যে প্রকৃতির মধ্যে একটা সুর আছে, একটা ছন্দ আছে, একটা বাজনা আছে, এবং প্রকৃতির একটা সৌন্দর্যতা আছে। এগুলোই কবি তার মনের মধ্যে কবিতা হিসেবে কল্পনা করে নিয়েছেন। কিটস ইউজেস দ্য ইমেজারি অফ দ্য গ্রাস হুপার। আমরা এর আগের ক্লাসে ইমেজারি পড়েছিলাম,
আশা করি তোমাদের সবার মনে আছে। ওই পড়াটা তোমাদের আরও একবার পড়তে হবে। এটা যত বারবার তুমি পড়বে কবিতা তোমার বুঝতে তত বেশি সুবিধা হবে। সিমিলি, ম্যাটাফোর, ইমেজারি এগুলো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। The imagery of the grasshopper in summer and the cricket in winter to illustrate মানে বর্ণনা করা, how the earth's music never cease, কিভাবে পৃথিবীর মিউজিক শেষ হয় না, regardless of the season, বিভিন্ন ঋতু চেঞ্জ হয় কিন্তু তার মিউজিক শেষ হয় না, মিউজিক চেঞ্জ হতে থাকে। This perpetual music, perpetual মানে যেটা চলতে থাকা, continuous, serves as a metaphor for the resilience মানে কঠোর, যেটা ভাঙে না সহজে, and continuity of life and beauty in nature, transcending the temporal boundaries of time and season. সময় এবং ঋতু চেঞ্জ হতে পারে কিন্তু গান, প্রকৃতির যে গান, প্রকৃতির যে সুর, প্রকৃতির যে মিউজিক এগুলো শেষ হয় না। এটা হয়তো একটু চেঞ্জ হতে পারে, প্রকৃতির সাথে, সময়ের সাথে, ঋতুর সাথে এটাও চেঞ্জ হতে পারে কিন্তু এটা কখনোই শেষ হয় না। Through the contrast between the grasshopper's lively summer days and the cricket's cozy winter nights, তাহলে আমরা শীতকালে ক্রিকেটস দেখতে পাই, ঝিঝি পোকা দেখতে পাই, এটার গান আমরা শুনতে পাই, মিউজিকটা শুনতে পাই, আর গ্রাসহপার দেখতে পাই গরমের দিনে। Keats highlights the idea that nature's poetry is omnipresent. Omnipresent শব্দটির অর্থ হচ্ছে যাহা সর্বত্র বিরাজমান, যেই জিনিসটা সব জায়গাতে পাওয়া যায় সেটা হচ্ছে omnipresent, and eternal, এটা সব সময় পাওয়া যায়। It's a comforting reminder that even in times of silence or apparent stillness, like the heat of summer or the cold of winter, there is always a source of beauty and life thriving, symbolized by the voices of the grasshopper and the cricket. এই যে দেখো symbolize শব্দটি চলে আসলো, প্রতীকী করা। ঘাসফড়িং এর শব্দে এবং ক্রিকেটের শব্দে এগুলো কি হয়? প্রতীকী হয়। This theme resonates with the romantic ideal of finding solace মানে সান্ত্বনা, inspiration অনুপ্রেরণা, and a sense of connection within the natural world. প্রাকৃতিক এই সৌন্দর্যে ভরা পৃথিবীতে আমরা অনুপ্রেরণা পাই, সান্ত্বনা পাই এই প্রকৃতির গানের মাধ্যমে। এখন আমরা যদি এই কবিতাটি ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়ায়, আমরা এটা একটু বাংলায় বুঝে নেই। ওই যে আমি বলেছিলাম দ্য পোয়েট্রি অফ আর্থ, এটি দিয়েও এটার হেডিং করা যায়। কবিতাটি ইংরেজ কবি জন কিটস লিখেছেন। কবিতাটির মূল বিষয়বস্তু আমাদের পৃথিবী, যদিও কবিতাটির ব্যাখ্যা বিভিন্নভাবে করা যায়। সাহিত্যগত অর্থে বললে পোয়েট্রি অফ দ্য আর্থ বোঝায় বিভিন্ন শব্দ যেগুলো আমরা প্রকৃতিতে পেয়ে থাকি, বিভিন্ন শব্দ যা আমরা প্রকৃতিতে পেয়ে থাকি। তা হতে পারে কোনো পাখির অথবা কোনো জন্তুর কিংবা অন্য কোনো প্রাণীর। এইসব প্রাকৃতিক শব্দের মাধ্যমে এই পৃথিবী আমাদের সঙ্গে কথা বলে। তাহলে পৃথিবীও যে আমাদের সঙ্গে কথা বলে এই বিষয়টা কবি কল্পনা করে নিচ্ছেন, যোগাযোগ স্থাপন করে। তাই বলা যায় পোয়েট্রি অফ দ্য আর্থ মানে পৃথিবীর ভাষা এবং তার সৌন্দর্যতা ও মাধুর্যতা। এই শেষের কথাটি খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের মনে রাখতে হবে। পোয়েট্রি অফ দ্য আর্থ মানে পৃথিবীর ভাষা এবং তার সৌন্দর্যতা ও মাধুর্যতা। আশা করি এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার। এর পরের অংশটা আমি বলছি। কবি এখানে সেই প্রাকৃতিক ভাষার সৌন্দর্যতাকে আর মাধুর্যতাকে তুলে ধরেছেন। তার মতে পৃথিবীর সৌন্দর্য তার কোনো শেষ নেই, কোনো মৃত্যু নেই, সৌন্দর্যতার কোনো শেষ নেই। পাখির ডাক প্রখর সূর্যের মধ্যে শুনতে না পেলেও আমরা শুনতে পাই ঘাসফড়িংয়ের গান। প্রকৃতির আওয়াজ দিনকে করে চলে মনোমুগ্ধকর। এমনকি শীতের দিনেও যখন তুষারপাতে চারিদিক নিস্তব্ধ হয়ে যায় তখন আমাদের কানে ভেসে ওঠে ঝিঝি পোকার গান এবং তা আলোড়িত করে তোলে আমাদের অবচেতন আত্মাকে। তাই কবি বলেছেন পৃথিবীর সৌন্দর্যতা, প্রকৃতির মাধুর্যতা অন্তহীন, পারপিচুয়াল, এটা নেভার এন্ডিং, এটা কখনোই শেষ হয় না। তাহলে আমরা একটি হোমওয়ার্ক নিয়ে নেই এবং এই কবিতাটি আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ এই ব্যাখ্যার মাধ্যমে। আর তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে যে শব্দগুলো আমরা প্রথমে শিখলাম সেই শব্দগুলোকে
তোমাকে আত্মস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে, তোমার স্মরণে নিয়ে যেতে হবে এবং ওগুলো দিয়ে তুমি মেক সেন্টেন্স করার চেষ্টা করবে এবং নেক্সট ক্লাসে তুমি এগুলো দেখাবে। দ্য থিম অফ দ্য পোয়েম, দ্য থিম অফ দ্য পোয়েমটা তোমরা এটা পড়ে ফেলবে এবং নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মূল্যায়নের সময় এটা হয়তো করতে দেওয়া হতে পারে যে রাইট দ্য থিম অফ দ্য পোয়েম অন দ্য গ্রাসহুপার অ্যান্ড ক্রিকেট। তাহলে আমি যে থিমটা লিখে দিয়েছি এটা তোমরা নোট ডাউন করে তোমরা সুন্দরভাবে শিখে ফেলবে এবং এই কবিতার সবগুলো ওয়ার্ড মিনিং তোমরা শিখে ফেলবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।